আচ্ছা, ঠিক আছে। তো গতকালকে আমরা যে মেথডটা দেখছিলাম রুট ফাইন্ডিং এর জন্য, সেটা ছিল হচ্ছে বাইসেকশন মেথড। বাইসেকশন মেথড হচ্ছে আমাদের ব্র্যাকেটিং মেথডের আন্ডারে ছিল একটা টেকনিক, যেখানে আমরা যে দুইটা ইনিশিয়াল গেস করতেছিলাম রুট অ্যাপ্রক্সিমেট রুট বের করার জন্য, সেই দুইটা ভ্যালুকে আমরা রিপিটেডলি অ্যাভারেজ করার মাধ্যমে আমাদের যে রুটটা আছে সেটা ক্যালকুলেট করতেছিলাম। তো এটা মোটামুটি ছিল আমাদের বাইসেকশন মেথড। তো এইটা একেবারে সিম্পলেস্ট মেথড বলা যায় রুট ফাইন্ডিং এর জন্য। তো এখান থেকে একটু ইমপ্রুভমেন্টের জন্য বা প্রসেসটাকে আরেকটু ফাস্ট করার জন্য এরপরে যে মেথডটা আছে সেটা হচ্ছে আমাদের ফলস পজিশন মেথড। তো ফলস পজিশন মেথডটা আমরা যদি একটু দেখি, দেখা যায় যে বাইসেকশন মেথডের চেয়ে ফলস পজিশন মেথডটা ম্যাক্সিমাম কেসেই একটু মাছ ফাস্ট ফাস্ট কনভার্জ করে রুটের দিকে। তো এটা কিভাবে কাজ করে আমি যদি একটু দেখাই, এটা ফলস পজিশন মেথড আমাদের ব্র্যাকেটিং মেথডের আন্ডারে। তার মানে আমাদের রুট অ্যাপ্রক্সিমেট রুট বের করার জন্য আমাদের দুইটা ইনিশিয়াল গেস করা লাগবে। তো এখানে দেখো, আমরা যদি এরকম একটা ফাংশন চিন্তা করি, এটা যদি আমাদের ফাংশনটা হয়, তার মানে এখন আমাকে ইনিশিয়াল গেস এমন ভাবে করা লাগবে যে যে দুইটা এক্স এর ভ্যালুটা আমি গেস করবো, ওই দুইটা ভ্যালুর জন্য একটার জন্য অবশ্যই ফাংশনের ভ্যালু পজিটিভ, আর একটার জন্য ফাংশনের ভ্যালুটা নেগেটিভ আসা লাগবে। ঠিক আছে? তো আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে ফলস পজিশন। হ্যাঁ, তো এখন ধরো চিন্তা করলাম আমরা এখানে আমাদের লোয়ার ভ্যালুটা গেস করব, যেটাকে আমরা এক্স লোয়ার বলতেছি, যার জন্য আমাদের ফাংশনের ভ্যালু হচ্ছে নেগেটিভ। আরেকটা ভ্যালু আমরা গেস করব সাপোজ এখানে, যেটাকে আমরা এক্স আপার বলছি, যার জন্য আমাদের ফাংশনের ভ্যালু হচ্ছে পজিটিভ। তো এই মেথডটা বা এই ইনিশিয়াল গেসের জন্য আমরা যদি বাইসেকশন মেথড অ্যাপ্লাই করতাম, তাহলে আমাদের কি করতে হইতো এর পরের স্টেপ? বলো তো। ম্যাম কতক্ষণ আগে শুরু করছেন ম্যাম? এতক্ষণ কই ছিলাম? না ম্যাম, আমি কেউ জয়েন করে না দেখে অন্য রুমে চলে গেছি। আচ্ছা, স্টার্ট করছি মাত্র, সমস্যা নেই। আমার তো 3টা একটা মেকআপ এক্সামে টাইম দিছি, তো এই জন্য ওয়েট করাটা সম্ভব হইতেছে না। ঠিক আছে। আচ্ছা, তো আমি বলছি আমরা গতদিন বাইসেকশন মেথড দেখছিলাম, যেটা ব্র্যাকেটিং মেথডের আন্ডারে ছিল আমাদের, যেখানে দুইটা ইনিশিয়াল গেস করা লাগতো একটা রুট ক্যালকুলেট করার জন্য। তো ওই ব্র্যাকেটিং মেথডের আন্ডারে আরেকটা মেথড ফলস পজিশন মেথড, যেটা আমরা এখন দেখতেছি। তো যেহেতু এটাও আমাদের ব্র্যাকেটিং মেথডের আন্ডারে পড়তেছে, তার মানে আমাদের রুটটা অ্যাপ্রক্সিমেট রুট ক্যালকুলেট করার জন্য আমাদের দুইটা ইনিশিয়াল গেস করা লাগবে। তো আমি বললাম এখানে ধরো আমরা এক্স লোয়ার পয়েন্টটা এখানে গেস করলাম, এক্স আপার পয়েন্টটা এখানে ইনিশিয়ালি গেস করলাম। তো এখন প্রথম স্টেপ ফার্স্ট এই দুইটা ভ্যালু তো আমরা গেস করছি। গেস করার পর এটা যদি বাইসেকশন মেথড হইতো তাহলে আমরা কি করতাম, এটাই আমি জিজ্ঞেস করছি। রাজন, ইয়েস ম্যাম। বলো কি করতে হবে বাইসেকশন হইলে? ম্যাম মাত্র ঢুকছি। তুমি তো ল্যাবেও ছিলা, কত ক্লাসে ছিলা? ম্যাম আমি প্রথম ক্লাসে ছিলাম, বাট আমি লাস্টের দিকে প্রথম একটু সময় থাকার পরে আর বাইরে রবিন, হই। ম্যাম প্রথমে দুটো প্রাইমারি পয়েন্ট ধরতে হবে না? তারপরে বাইসেকশনের জন্য কি এভারেজ করতে হবে না? এভারেজ করতে হবে। এটা ছিল বাইসেকশনে। তো যখন আমরা ফলস পজিশন করব, ফলস পজিশনের ক্ষেত্রে আমরা আসলে এভারেজ বের করি না। আমরা যেটা করি, এই যে আমরা যে লোয়ার পয়েন্টটা ধরছি তার জন্য আমরা ফাংশন একটা প্রজেকশন পাবো, একটা পয়েন্ট পাবো। আবার আপার পয়েন্টের জন্য আমরা ফাংশন একটা পয়েন্ট পাবো। তো এই যে আমরা দুইটা পয়েন্ট পাইলাম, আমরা যেটা করি এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে এরকম একটা স্ট্রেট লাইন আমরা ড্র করি। তো এই যে আমরা স্ট্রেট লাইনটা, এই দুইটা পয়েন্টকে কানেক্টিং স্ট্রেট লাইন। আচ্ছা, এই পয়েন্টটা কত হবে বলতো? এই যে ফাংশনে যে প্রজেকশনটা আমরা পাচ্ছি এক্স লোয়ার এর এগেইনস্টে, এই ভ্যালুটা কত? ফাংশন অফ এক্স লোয়ার না? জি ম্যাম। আর এই ফাংশন অফ এক্স আপার। তাহলে আমরা এই যে দুইটা কোঅর্ডিনেট, যেমন x1 x2 আবার x1 y1 x2 y2, এভাবে যেমন দুইটা পয়েন্টকে কানেক্টিং একটা স্ট্রেট লাইন আমরা ড্র করি, এখন আমাদের কাছে দুইটা কোঅর্ডিনেট এটা এবং এইটা, এই দুইটা কোঅর্ডিনেটকে কানেক্ট করে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করলাম। তারপরে এই যে স্ট্রেট লাইনটা আমাদের এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টটাই আমাদের হবে ফার্স্ট অ্যাপ্রক্সিমেটেড রুট। আগে যেমন অ্যাভারেজটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেটেড রুট ছিল, এখন আমাদের স্ট্রেট লাইনটা যেখানে এক্স অ্যাক্সিস কে মিট করতেছে ওইটাই আমাদের রুট হবে। তো তারপরে আগের মতোই জাস্ট আমাদের ডিফারেন্সটা এই রুট ক্যালকুলেশনে পার্থক্য। আগে আমরা অ্যাভারেজ করতাম, এখন আমরা একটা ডিফারেন্ট অ্যাভারেজের ইকুয়েশন ছাড়া অন্য একটা ইকুয়েশন ইউজ করব।
যেটা আমরা এখান থেকে ডিরাইভ করবো। ওইটা দেখাচ্ছি, তার আগে হচ্ছে আমি বলি এই যে প্রসেসটা আমরা এখানে যে অ্যাপ্রক্সিমেট করলাম রুটটা, তারপরের থেকে আমাদের বাইসেকশনের মতোই হচ্ছে স্টেপ, যে এই এক্সআর এর জন্য আমরা ফাংশনের ভ্যালু কত পাবো সেটা হচ্ছে ক্যালকুলেট করব। যেহেতু এই ভ্যালুটা হচ্ছে এখানে ফাংশনে নেগেটিভ, তার মানে আমার এখন এইটা আপডেট হয়ে কি হয়ে যাবে, এক্স লোয়ারটা শিফট হয়ে আমার এই ভ্যালু হয়ে যাবে। তো আগের এক্স লোয়ারটা কেটে যাবে এন্ড এই নতুন যে এক্সআরটা পাইলাম এটা হয়ে যাবে নতুন এক্স লোয়ার। তাহলে দেখো যখন আমি নতুন এক্স লোয়ারটা পাচ্ছি তখন আমাদের এই এক্স লোয়ার এর এগেইনস্টে যে ফাংশনের ভ্যালু সেটা হয়ে যাবে নতুন ফাংশন অফ এক্স লোয়ার। তারপরে আমরা আগের যে এক্স আপারটা ছিল আর এখনকার যে এক্স লোয়ারটা পাইছো দুইটা পয়েন্ট, আবার এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে আমরা স্ট্রেট লাইন ড্র করব। তো এই যে এখন এদেরকে কানেক্টিং একটা স্ট্রেট লাইন। এখন দেখো আমি যখন এই দুইটা পয়েন্টকে কানেক্ট করলাম দেখা যায় যে আমার স্ট্রেট লাইনটা যে পয়েন্টে এক্স অ্যাক্সিসকে কাট করছে অলমোস্ট আমি বলতে পারি যে ওটা রুট, তাই না? তার মানে এই ক্ষেত্রে আমার সেকেন্ড যে এক্সআরটা আমরা পাচ্ছি, সেকেন্ড এক্সআরটা, এটাই আমরা বলতে পারি যে রুটের কাছাকাছি বা রুট পেয়ে গেছি আমি। কিন্তু এখানে যদি তোমার অ্যাভারেজ করতে হইতো, মানে বাইসেকশন অ্যাপ্লাই করতে হইতো, তাহলে হয়তো ফার্স্ট অ্যাভারেজটা এখানে আসতো, তারপরের অ্যাভারেজটা হয়তো এখানে আসতো, মানে ইটারেশন তোমার মোটামুটি 5-6টা লেগে যাইতো। অন দা আদার হ্যান্ড এখানে যখন আমরা ফলস পজিশন অ্যাপ্লাই করতেছি তখন দেখো আমি যদি অ্যাপ্রক্সিমেটলি চিন্তা করি আমাদের দুইটা স্টেপেই হচ্ছে আমরা রুটটাকে ক্যালকুলেট করতে পারছি। তো মোটামুটি ম্যাক্সিমাম অফ দা কেসেসই হচ্ছে আমাদের বাইসেকশনের তুলনায় ফলস পজিশনটা একটু ভালোভাবে কাজ করে। তো কিভাবে কাজ করে এটা কি বোঝা গেছে? বলো। আচ্ছা, তো এখন দেখো আমরা আগে যে বাইসেকশনের ক্ষেত্রে এক্স আর বা এক্স রুট সমান যে এক্স লোয়ার প্লাস এক্স আপার ডিভাইডেড বাই 2 করতেছিলাম, আমাদের খালি বাকি সব স্টেপ ঠিক থাকবে, এই যে ইকুয়েশনটা আছে আমাদের অ্যাপ্রক্সিমেট রুটটা বের করার, এই ইকুয়েশনটাতে আমাদের এই মেথডে চেঞ্জ হবে। তাহলে চেঞ্জটা আমরা কিভাবে বের করব, আমরা হচ্ছে এই যে আমরা স্ট্রেট লাইনটা ড্র করলাম, এই কানেক্টিং স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকেও আমরা বের করতে পারি আমাদের রুট বের করার ফর্মুলাটা, আবার আমরা হচ্ছে স্লোপের ইকুয়েশন ইউজ করেও আমাদের ফর্মুলাটা ক্যালকুলেট করতে পারি। যেমন আমি যদি স্লোপের ইকুয়েশন ধরি প্রথমে, তাহলে আমাদের এই যে এক্স লোয়ার এবং এক্স আপার এই দুইটা পয়েন্টের মধ্যখানে যে স্ট্রেট লাইনটা আছে সেই স্ট্রেট লাইনটার স্লোপ আর আমাদের এই যে এক্স লোয়ার থেকে বা এক্স আপার থেকে রুট পর্যন্ত এই স্ট্রেট লাইন, ফুল স্ট্রেট লাইনটা আর এদের মাঝখানে যে দুইটা স্ট্রেট লাইন আছে এই তিনটা স্ট্রেট লাইনের স্লোপ একই না? সেম তো? হ্যাঁ, ট্যানজেন্ট বা ঢাল তো সমান, স্ট্রেট লাইনটা তো একটাই। তো আমি যদি এই ছোট সাব পার্ট চিন্তা করি বা ফুল স্ট্রেট লাইনটা চিন্তা করি তাদের ঢাল তো সমান হবে অবশ্যই। ওই দুইটা ঢাল থেকেও আমরা হচ্ছে আমাদের যে রুটের ইকুয়েশনটা আছে সেটা বের করতে পারি। আবার আমরা স্ট্রেট লাইনকে দুইটা পয়েন্টকে কানেক্ট করে স্ট্রেট লাইন ওই ইকুয়েশন থেকেও বের করতে পারি। তো ধরো আমরা হচ্ছে যেহেতু এখানে স্ট্রেট লাইন ড্র করছি আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন নিয়ে কাজ করি। তাহলে আমাদের কাছে যদি দুইটা কোঅর্ডিনেট থাকে x1 y1 x2 y2, সেই দুইটা পয়েন্টকে কানেক্টিং স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা কি জানি, y minus y1 divided by y1 minus y2 equals to হচ্ছে x minus x1 divided by x1 minus x2 না? এই দুইটা না, এই ইকুয়েশনটা না? স্লোপের না না, স্লোপের না, দুইটা কোঅর্ডিনেটকে কানেক্টিং স্ট্রেট লাইনের ইকুয়েশন এটা। তাহলে এখন আমাদের কাছে তো এই ক্ষেত্রে আমাদের কোঅর্ডিনেট গুলো ছিল x1 আর y1, আর একটা ছিল হচ্ছে x2 এবং y2। তো এখন আমরা যদি এই স্ট্রেট লাইনটা চিন্তা করি তাহলে এখানে আমাদের কোঅর্ডিনেট কোন দুইটা? এই যে একটা হচ্ছে x লোয়ার আর ফাংশন অফ x লোয়ার, আর একটা হচ্ছে x আপার আর ফাংশন অফ x আপার। তাহলে এই দুইটা পয়েন্টকে যেহেতু স্ট্রেট লাইনটা কানেক্ট করছে আমরা এই দুইটা পয়েন্ট ইউজ করে ওই ইকুয়েশনটা বের করব। আর এই যে এখানে আমাদের x এবং y টা থাকে, এই x y এর মানেটা কি? কিন্তু তুমি x এবং y অক্ষ বরাবর যেটা এই যে ওই ইকুয়েশনটাতে স্ট্রেট লাইনের ইকুয়েশনটাতে এই যে এই শুধুমাত্র সিম্পল x আর সিম্পল y টা কি বোঝায়? ওই স্ট্রেট লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে, সরলরেখাগামী যে কোনো একটা বিন্দু হচ্ছে xy। তো এখানে এই সরলরেখা যেটা আমরা পাইছি বা স্ট্রেট লাইন যেটা আমরা পাইছি সেই স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছে এমন একটা বিন্দু যদি আমরা চিন্তা করি যেটা আমাদের কাছে জানা আছে সেটা x আর না?
ইয়েস ম্যাম। তাহলে কোঅর্ডিনেট দুইটা আমরা জানি, আর এক্স ওয়াই এর ভ্যালু কত হবে? এই যে এক্স ওয়াইটা যেটা স্ট্রেট লাইনের মধ্যে দিয়ে যায় সেটা হচ্ছে এক্স আর, আর এই এক্স আর এর জন্য যে ওয়াই ভ্যালুটা কত? যেহেতু এটা এক্স অ্যাক্সিস এর উপরে আছে তাহলে ওয়াই ভ্যালু কত হবে? 0 ম্যাম। 0, কারণ এটা হচ্ছে আমার ওয়াই ভ্যালুটা, এই যে যেহেতু এখানে ওয়াই এর ভ্যালু এখানে, এক্স এর ভ্যালু এখানে, আর যেহেতু আমার এটা এক্স অ্যাক্সিস কে ছেদ করছে সো এটা হচ্ছে আমার 0। তো এখন আসো আমরা এই তিনটা ইনফরমেশন ইউজ করে যদি ইকুয়েশনটা বের করি, তাহলে ওয়াই এর জায়গায় আমরা বসাবো 0, এই যে এই ইকুয়েশন থেকে। আচ্ছা আমি ওখানে লিখি তাহলে হচ্ছে ইজি হবে বুঝতে। ওই ইকুয়েশন থেকে আমরা ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে 0 মাইনাস y1 হবে হচ্ছে ফাংশন অফ এক্স লোয়ার, তারপরে y1 মাইনাস y2, তার মানে ফাংশন অফ এক্স লোয়ার মাইনাস ফাংশন অফ এক্স আপার, যেহেতু আমরা x2 কে হচ্ছে আপার পয়েন্ট ধরছি, ইকুয়ালস টু কত হবে? x এর ভ্যালু হচ্ছে xr মাইনাস x1 এর ভ্যালু হচ্ছে x লোয়ার ডিভাইডেড বাই x1 হচ্ছে x লোয়ার এবং x2 হচ্ছে x আপার। এই যে আমরা ইকুয়েশনটা পাইলাম, এইটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি, এই ইকুয়েশনের মধ্যে আমরা আসলে বের করতে যাচ্ছি কোনটা বলো তো? আমাদের ক্যালকুলেট করার কথা কোনটা? x এর মান। x এর মান, তার মানে এই যে xr এর মান। x এর। হ্যাঁ, xr রুটের মানটা আমরা বের করব। সো যখন আমরা কোনো একটা ভ্যালু ক্যালকুলেট করতে চাই, সেই ভ্যালুটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সব কিছুকে যখন রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, তখনই তো আমি ওই ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো, যেহেতু ওই বাকি ভ্যালুগুলো আমরা জানি, ইয়েস ম্যাম। তাই না? তো এভাবে হচ্ছে আমরা আমাদের যে ভ্যালুটা আছে আমাদের এই ইকুয়েশন থেকে আমরা ওই এক্সআর এর ভ্যালুটা রিপিটেডলি অ্যাপ্লাই করার মাধ্যমে ক্যালকুলেশনটা করতে থাকবো। তো এটা আমি সাইড চেঞ্জ করে দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাইলাম যে আমরা ফর্মুলাটা আসলে কিভাবে পাচ্ছি। তো ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা আমরা যেটা পাই সেটা হচ্ছে এই যে এখানে xr equals to হচ্ছে x upper minus function of x upper times x lower minus x upper divided by function of x lower minus function of x upper। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু x upper এর ভ্যালু, function of x upper এর ভ্যালু, তারপরে x lower এবং x upper এর ভ্যালু, এই চারটা ভ্যালু আমাদের কাছে জানা থাকে, ইজিলি আমরা হচ্ছে এই ইকুয়েশনটাতে ভ্যালুগুলো সাবস্টিটিউট করলেই আমাদের যে x রুটের অ্যাপ্রক্সিমেশনটা আছে সেটা ক্যালকুলেট করতে পারবো। তারপরে সবকিছু হচ্ছে আমাদের ওই বাইসেকশনের মতোই সেম। যেমন আমি দেখাই, বাইসেকশনের ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করি? প্রথম স্টেপ থাকে হচ্ছে আমাদের এক্স লোয়ার আর এক্স আপার গেস করা, তো এখানেও সেম সেটা। তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে এক্স আর এর ভ্যালু আমরা হচ্ছে অ্যাভারেজ করতাম, এখন অ্যাভারেজ না করে আমরা এইখানে ইকুয়েশনটা ইউজ করবো হচ্ছে এটা। তারপরে সব সেম। তারপরে থেকে আমরা চেক করবো যে এই যে এক্স আর বের করলাম সেই ফাংশন অফ এক্স আর কি লেস দেন 0 নাকি গ্রেটার দেন 0। লেস দেন 0 হইলে এক্স লোয়ারটা হয়ে যাবে এক্স আর এর ভ্যালু, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এক্স আপারটা হয়ে যাবে হচ্ছে আমার ওই অ্যাপ্রক্সিমেটেড রুটের ভ্যালু। তারপরে আমি আবার এটা রিপিট করব। বুঝা গেছে? হ্যাঁ ম্যাম বুঝছি। আচ্ছা, এখন কি আমরা লাস্ট দিন যেই ম্যাথটা করছিলাম ওইটা যদি আমি এখানে দেখাই, দেখো লাস্ট দিনে যে প্রবলেমটা ছিল আমরা হচ্ছে x স্কয়ার মাইনাস 2 যেটা ইউজ করছিলাম, সেটা এখানে আমরা কয়টা স্টেপে করতে পারি? আচ্ছা এখানে মনে হয় অন্য একটা ইকুয়েশন ইউজ করছে। তো আমরা হচ্ছে দেখি, ধরো আমরা ক্যালকুলেশনটা করি। আমাদের ফর্মুলা হচ্ছে এখানে xr ইকুয়ালস টু হচ্ছে x আপার মাইনাস ফাংশন অফ x আপার, তারপরে x লোয়ার মাইনাস x আপার ডিভাইডেড বাই, এই যে উপরে যেটা মাইনাস হচ্ছে x লোয়ার আর x আপার, সেখানে আমাদের তাদের ফাংশনের ভ্যালুগুলো মাইনাস হবে, তাহলে ফাংশন অফ x লোয়ার মাইনাস ফাংশন অফ x আপার। তাহলে আমাদের গতকালকে ফাংশন ছিল হচ্ছে f of x ইকুয়ালস টু ছিল x স্কয়ার মাইনাস 2। তো x স্কয়ার মাইনাস 2 ছিল, আমরা হচ্ছে x লোয়ার এর ভ্যালু ধরছিলাম 1 এবং x আপার এর ভ্যালু ধরছিলাম হচ্ছে 2। এই দুইটা আমরা ধরছিলাম আমাদের ইনিশিয়াল যে গেস ছিল সেটা। তো এখন যদি আমরা প্রথম ইটারেশন থেকে শুরু করি, তাহলে 1 নাম্বার ইটারেশনে আমরা ফার্স্ট যে xr এর ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট করব বা ফার্স্ট যে রুটটা হচ্ছে ক্যালকুলেট করব, সেটা আমরা এই ইকুয়েশনের ভ্যালুগুলো বসাইলেই হবে। তো কি হবে? আগেটার সাথে পার্থক্য হচ্ছে ওখানে সিম্পলি আমরা খালি এই এক্সেল এবং এক্স আপার হইলেই হয়ে যেত, এখন আমাদের ওই প্রত্যেকটা লোয়ার আর আপার পয়েন্টের জন্য তাদের করেসপন্ডিং যে ফাংশনের ভ্যালুগুলো আছে সেগুলো আমাদেরকে
আলাদাভাবে ক্যালকুলেট করা লাগতেছে। তাহলে বলো প্রথমে কি হবে, কোন ভ্যালু বসাবো? ম্যাম এটা কি এক্স আর লিখছেন? এটা হচ্ছে এক্স আপার, ও আচ্ছা, এটা এটা এক্স আর আপার, তাহলে আপনার ভ্যালুটা কত? আপার 2 ম্যাম। 2 মাইনাস তারপরে এখানে এক্স আপার, ফাংশন অফ এক্স আপার, তাহলে ফাংশন অফ এক্স আপার কত হবে? এক্স আপার যেহেতু ম্যাম 2, এখানে 2 এর মান বসালে 4 মাইনাস 2 4 মাইনাস 2, তার মানে হচ্ছে 2 হবে। আর ব্র্যাকেটে হবে হচ্ছে এক্স লোয়ার মাইনাস এক্স আপার, তাহলে লোয়ার পয়েন্ট হচ্ছে আমাদের 1 আর আপার পয়েন্ট হচ্ছে আমাদের 2, সো 1 মাইনাস 2। আর নিচে হচ্ছে ফাংশন অফ এক্স লোয়ার, তার মানে হচ্ছে 1 এর ভ্যালু এখানে বসাইতে হবে 1 স্কয়ার মাইনাস 2 মাইনাস 1, আর আপারের ভ্যালু বসে আমরা এখানে দেখছি 2 আসছে, সো আমরা 2 এখানে বসাই দেব। সমান দেখো এটা কত আসে, 2 মাইনাস মাইনাসে মাইনাসে মাইনাস 2 আর হচ্ছে এখানে মাইনাস 2, আর নিচেটা যদি আমি প্লাস নিয়ে নিই এখানে, তাহলে এখানে থাকে হচ্ছে 3, তাই তো? তাহলে এটা প্লাস হবে, আবার তাহলে আলটিমেটলি মাইনাসই হয়ে যায়, এটা বাদ দিয়ে দেওয়া যায়, আবার মাইনাসই হয়ে যায়। তাহলে 2 মাইনাস 2/3, এখানে যে ভ্যালুটা আসবে কত আসে দেখো তো? 4/3। 4/3 তো আসে, ক্যালকুলেট করলে কত আসবে? 1.33। আচ্ছা, তো দেখো প্রথমে হচ্ছে আমরা পাইলাম 1.33। এইভাবে এখন আমরা আবার চেক করে দেখবো যে এই ভ্যালুটা আমরা যদি এই ফাংশনটাতে বসাই তাহলে কি আমরা পজিটিভ নাকি নেগেটিভ পাচ্ছি। তো 1.33 যদি আমরা স্কোয়ার করি তাহলে এখান থেকে 2 মাইনাস করলে দেখা যায় আমরা হচ্ছে নেগেটিভ ভ্যালু পাচ্ছি। তো এখন ফাংশন অফ 1.33 যেহেতু আমরা নেগেটিভ পাচ্ছি, এখন কি হবে তাহলে? নেগেটিভ হলে তো ম্যাম X এক্স নিচেরটা, হ্যাঁ নিচেরটা মানে লোয়ারটা আপডেট হবে, তাহলে লোয়ারটা হয়ে যাবে আমাদের হচ্ছে 1.33 আর আপারটা ঠিক থাকবে, তার মানে 2। তাহলে তারপরে হচ্ছে আমাদের এই যে লোয়ার আছে আর আগের যে আপার আছে যেটা 2, তারপরে ইটারেশনে আমরা ওই দুইটা ভ্যালুকে ইউজ করে আমাদের পরের যে অ্যাপ্রক্সিমেট এক্সআরটা আছে সেটা ক্যালকুলেট করব। এইভাবে হয়তো করলে দেখবা আগে যেমন আমরা 6টা বা 7টা ইটারেশনের ভ্যালুটা বের করতে পারছি, হয়তো তার চেয়ে আরো কম ইটারেশন লাগবে। ঠিক আছে, আর কি এটা স্টেপ দেখাবো? সবগুলোই হচ্ছে সেম প্রসিডিউর থাকবে। ওকে ম্যাম, ঠিক আছে ম্যাম। বাকিরা ঠিক আছে? সবাই লাখ কাজ করে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের হচ্ছে যেটা ব্র্যাকেটিং মেথড ছিল, মানে আমরা দুইটা করে ইনিশিয়াল গেস করে আমাদের রুটটা অ্যাপ্রক্সিমেট করব, সেটার মধ্যে দুইটাই মেথড আছে, একটা বাইসেকশন আর একটা ফলস পজিশন, এই দুইটা আমরা দেখে ফেললাম। এরপরের যেই টাইপটা আছে আমাদের রুট বের করার জন্য সেটাকে আমরা বলি হচ্ছে ওপেন মেথড। তো ওপেন মেথড কেন বলতেছি, কারণ আমরা ব্র্যাকেটিং মেথডের ক্ষেত্রে দেখছিলাম যে আমাদের দুইটা ভ্যালু গেস করা লাগে, যেখানে একটা হচ্ছে আমাদের একটার জন্য পজিটিভ আর একটার জন্য নেগেটিভ ধরা লাগে। তার মানে মেইনলি হচ্ছে কথাটা আমাদের রুটকে যেহেতু ওই দুইটা ইনিশিয়াল গেস ব্র্যাকেট করে রাখতে হবে, এজন্য আমরা ওই মেথডগুলোকে ব্র্যাকেটিং মেথড বলতেছিলাম। তো ওপেন মেথডের ক্ষেত্রে কি হয়, ওপেন মেথডের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল গেস একটাও হইতে পারে অথবা দুইটাও হইতে পারে। একটা হইলে তো ধরো যে কোনো একদিকে হবে, ব্র্যাকেট করার প্রশ্নই আসে না। আর যখন আমরা ইনিশিয়াল গেস বা যেসব মেথডের ক্ষেত্রে ইনিশিয়াল গেস দুইটা করা লাগে, তখন আমাদের একটার জন্য পজিটিভ বা একটার জন্য নেগেটিভ এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই যেটা আমাদের ধরা লাগবে। ঠিক আছে, মেথডগুলো এমন ভাবেই ডিজাইন করা হয় যে আমাদের ইনিশিয়াল গেস গুলা যে কোনো একদিকে থাকার পরেও হচ্ছে তারা কনভার্জ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের হয়তো যে দুইটা ভ্যালু আমরা গেস করতেছি তারা হচ্ছে দুইটার জন্যই আমরা ভ্যালু নেগেটিভ অথবা দুইটার জন্য ভ্যালু পজিটিভ পাইতে পারি। তো যেহেতু হচ্ছে আমাদের রুটটাকে ইনিশিয়াল গেস গুলা ব্র্যাকেট করে রাখতেছে না, এই কারণে আমরা এই যে মেথড গুলো আছে ওপেন মেথডের আন্ডারে তাদেরকে আমরা বলতেছি হচ্ছে ওপেন। তো ওপেন মেথডের জন্য আমরা হচ্ছে 3টা টেকনিক দেখবো যার মাধ্যমে আমরা হচ্ছে রুট ক্যালকুলেট করতে পারি। ফার্স্ট একটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন অথবা ইটারেশন মেথড। ফিক্সড পয়েন্ট ইটারেশনও বলতে পারো অথবা সিম্পল ইটারেশনও বলতে পারো, ইটারেশন বা ইটারেটিভ মেথড অনেকে অনেক নামে বলে। তো ইটারেটিভ মেথডে যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের কাছে যে ফাংশনটা দেওয়া থাকে এফএক্স ফাংশনটা, এফএক্স ফাংশন ধরো যে কোনো একটা কিছু দেওয়া আছে, সাপোজ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। তো এটা যদি আমাদের কাছে ফাংশন দেওয়া থাকে, ইটারেটিভ মেথডের মাধ্যমে আমাদের ফার্স্ট যেটা কাজ হয় সেটা হচ্ছে আমরা
যেই ফাংশনটা আমাদের কাছে গিভেন দেওয়া আছে সেটার মধ্যে মানে ইন্ডিপেন্ডেন্ট, এখানে যদি আমরা এক্স ভ্যারিয়েবল চিন্তা করি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র এক্স কে রেখে বাকি যা কিছু আছে টার্ম সবকিছুকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, এবং এক্স এর পাওয়ার কিন্তু এখানে শুধুমাত্র 1 হবে। ঠিক আছে, তার মানে এক্স ভ্যারিয়েবলকে লেফটে রেখে বাকি ওই ফাংশনের যা যা ভ্যালু আছে বা টার্ম আছে সবকিছুকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তারপরে এই পাশের যে পোর্শনটা থাকে বা এই পাশের যে ফাংশনটা থাকে যতটুকু ভ্যালু সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে জি অফ এক্স দিয়ে। যেমন ধরো এটা যদি আমার ফাংশন অফ এক্স হয়, ফাংশন অফ এক্স কে আমরা এক্স ইকুয়ালস টু জি এক্স এইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, মানে লেফটে এক্স রেখে আমার ডানে যত কিছুই থাকবে পুরাটাকে আমরা জি এক্স করবো। তো এই যে ইকুয়েশনটা আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি, ধরো এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। তো এরকম যদি আমি তোমাকে ইকুয়েশন দিয়ে দেই, এইটাকে আমরা এক্স ইকুয়ালস টু জি এক্স এভাবে সাজাইতে হলে কি করতে পারি? -2x এর ওর এক পাশে নিয়ে পরে x² + 3 থাকলো। আচ্ছা, যদি আমরা 2x কে এক পাশে রাখি তাহলে 2x থাকবে আর একদিকে হচ্ছে x² + 3 থাকবে। আর আমরা কিন্তু জানি এখানে শুধুমাত্র আমি x রাখতে পারবো, কারণ এখানে x রাখার মানে হচ্ছে আমাদের এই পাশে যতটুকু ফাংশন থাকবে তার এগেইনস্টে আমরা এই যে ভ্যালুটা পাবো সেটাকেই আমরা অ্যাপ্রক্সিমেট রুট বলবো। তাহলে এই x এর সাথে এখনো 2 আছে, সো 2টাকে আমার ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে আমি যদি নিয়ে যাই আমরা এই যে পোরশনটা আছে সেটা 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। আমি এখানে মাইনাস আসবে না? আমি যেটা করলাম এই যে এই 2x টাকে ওই পাশে হ্যাঁ নিয়ে ম্যাম, যাই, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে? তাহলে শুধুমাত্র যদি আমি x রাখতে চাই আমার 2টাকে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হবে। তাহলে এই যে x² + 3 ডিভাইডেড বাই 2 এই পুরো পোরশনটা আমার হয়ে যাবে এখন gx ফাংশন। ঠিক আছে, এখন দেখো এটাকে কিন্তু আরেকভাবেও সাজানো যায়। আমরা x² কে একপাশে রেখে বাকিগুলোকেও আরেক পাশে নিয়ে যেতে পারতাম। তাহলে x² যদি আমরা লেফটে রাখতাম এই পাশে হয়তো হচ্ছে আমার 2x মাইনাস 3, তারপরে এখানে আমার লাগবে শুধুমাত্র x, তাহলে x সমান কত হয়ে যাবে? √2x - 3। মাইনাস 3। তাহলে দেখো এখানে আমরা এক ধরনের gx ফাংশন পাইছি, এখানে আমরা এক ধরনের gx পাইছি। তো হয়তো এমন একটা ফাংশন যাকে 5-6 ভাবে রিপ্রেজেন্ট করা যাবে, এক একজন হয়তো এক এক ভাবে রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু যত রকমের রিপ্রেজেন্ট থাকুক না কেন দেখা যায় যে ওটার মধ্যে হয়তো প্রত্যেকটা রিপ্রেজেন্টেশনের জন্য আমরা হয়তো রুটের দিকে কনভার্জ করতে পারি না, হয়তো আমরা ডাইভার্জ করে যাই বা রুট থেকে দূরে সরে যাই। তো এইটা কিভাবে বুঝবো তার জন্য একটা মেথড আছে, যে যখন আমরা আসলে দেখবো এই যে আমরা x = gx আকারে রিপ্রেজেন্ট করতেছি, আমাদের প্রত্যেকটা ফাংশনের জন্যই হচ্ছে আসলে আমাদের কাছে একটা রেঞ্জ থাকে। ধরো আমরা আগে যেমন ধরলাম যে লোয়ার আর আপার এদের জন্য পজিটিভ নেগেটিভ হবে, তো এখানে আমাদের ওইটা কাজে লাগবে না, কিন্তু আমরা এরকম চিন্তা ইউজ করে দেখতে পারি যে কোনটার জন্য আমার একটা ভ্যালু পজিটিভ আসতেছে কোনটার জন্য নেগেটিভ আসতেছে, তারপরে এদের মাঝামাঝি যদি কোনো একটা ভ্যালু আমরা ধরি তাহলে আমাদের কনভার্জেন্সটা হচ্ছে ইজি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই যে এটা যদি আমার গ্রাফটা হয়, হ্যাঁ এটা আমার যদি গ্রাফ হয় তাহলে ওপেন মেথডে আমরা নরমালি একটা সিঙ্গেল পয়েন্ট ধরি, ধরো এই জায়গাটায় আমি পয়েন্ট ধরি। তো এই সিঙ্গেল পয়েন্টটা ধরার মাধ্যমে যেটা করা হয় আমরা হচ্ছে এই পয়েন্টগুলোর প্রজেকশনের মাধ্যমে কন্টিনিউয়াসলি বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা এই রুটের দিকে হচ্ছে আগায় আসি। তো এখন আমরা যদি র্যান্ডমলি একটা পয়েন্ট ধরি, ধরো র্যান্ডমলি আমি এমন একটা পয়েন্ট ধরলাম যেটা হচ্ছে এই পজিশনে আছে, তো এখান থেকে আমার আসলে কনভার্জেন্সটা একটু হার্ড হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে ধরো বাইসেকশন বা ব্র্যাকেটিং মেথডের মতোই আমরা এমনি নিজেদের মতো চিন্তা করে দেখলাম আমাদের যে ফাংশনটা দেওয়া আছে যেমন x = gx বা যে কোনো একটা ফাংশন, যে ফাংশনটা আমরা পাচ্ছি ওই ফাংশনের জন্য আমরা দেখলাম যে কোন ভ্যালুর জন্য আমার ফাংশনের ভ্যালুটা পজিটিভ হচ্ছে আবার কোন ভ্যালুর জন্য আমার ফাংশনের ভ্যালুটা নেগেটিভ হচ্ছে, তারপরে ওদের মাঝামাঝি একটা পয়েন্ট আমরা সিলেক্ট করব ইনিশিয়াল পয়েন্ট হিসাবে বা ইনিশিয়াল গেস হিসাবে। ঠিক আছে, কারণ যে কোনো একটা পয়েন্ট আমাদের গেস করা লাগবে, তো তো র্যান্ডমলি একটা পয়েন্ট গেস না করে আমরা হচ্ছে এই টেকনিকটা যদি অ্যাপ্লাই করি তাহলে মোটামুটি আমাদের জন্য হচ্ছে একটু ইজি হবে। তো ইটারেশন মেথডে আমি যেটা বললাম আমাদের প্রথমে হচ্ছে একটা এফএক্স ফাংশন থাকে, ঠিক আছে, এই এফএক্স ফাংশনটা থাকে আমরা এটার এমন ভাবে রিপ্রেজেন্ট করি যে আমাদের x = gx এরকম ভাবে আমাদের ইকুয়েশনটাকে আমরা সাজাই। তো তারপরে যেটা করা হয় যেহেতু আমরা বলতেছি এটা ইটারেটিভ প্রসেস, আমরা এটাকে হচ্ছে xi
প্লাস 1 ইকুয়ালস টু জি অফ এক্স আই এভাবে লিখি। কারণ এই যে এক্স আইটা আমরা লিখলাম, এই ফাংশনের এগেইনস্টে ভ্যালু এক্স আই এর ভ্যালুগুলো বসায় আমরা যে এক্স এর ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমরা হচ্ছে আমাদের নেক্সট অ্যাপ্রক্সিমেশন হিসেবে ধরি। যেমন ধরো ইনিশিয়াল গেস, আমি যদি এক্স নট কে যদি আমার ইনিশিয়াল গেস ধরি, এক্স নট ইকুয়ালস টু যদি 0 হয়, ধরো এখানে এই পয়েন্টটা ধরলাম, তো এটা সমান যদি 0 হয় তাহলে এইটা ইউজ করে এই যে এক্স নট ইকুয়ালস টু 0 এই ভ্যালুটারে আমরা এই জিএক্স যে ফাংশনটা ছিল সেখানে বসানোর পরে যেই ভ্যালুটা আমরা পাবো সেইটা হবে আমাদের x1। ঠিক আছে, x1 এর ভ্যালু হচ্ছে আমরা জি ফাংশনে x নট এর ভ্যালু বসায় পাবো। তো এটা আমরা চিন্তা করতে পারি এই প্রসেস অনুযায়ী আমাদের ফার্স্ট রুটের অ্যাপ্রক্সিমেশন। তারপরে এই যে x1 টা পাইলাম, পরের স্টেপে হচ্ছে আমাদের x1 কে ইউজ করে আমরা পাবো হচ্ছে x2 এর ভ্যালু। ঠিক আছে, মানে নেক্সট অ্যাপ্রক্সিমেশন। এইভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের কনজিকিউটিভ দুইটা x এর ভ্যালু হচ্ছে ইকুয়াল হচ্ছে। বুঝাইতে পারছি? Yes, ma'am. তো ওপেন মেথড গুলা দেখো, ওপেন মেথড হচ্ছে ইন জেনারেল যেভাবে কাজ করে, আমরা সিঙ্গেললি এইভাবে এখানে একটা পয়েন্ট ধরি, পয়েন্টের একটা প্রজেকশন আমরা ফাংশনে পাই, তারপরে এই যে পয়েন্টটা আমরা ফাংশনে পাইলাম সেটার এগেইনস্টে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি। ধরো স্ট্রেট লাইনটা হচ্ছে যে কোনো একটা স্ট্রেট লাইন স্ট্রেট লাইন না, ওই পয়েন্টের উপরে আমরা একটা ঢাল ড্র করি। তো ওই এক্সটেন্ডেড স্লোপটা আমাদের এক্স অ্যাক্সিসকে যেখানে মিট করে ওইটাকে আমরা ধরে নিই আমাদের নতুন এক্স এর ভ্যালু। ধরো এক্স আর যদি আমি চিন্তা করি আমাদের এক্স আর, তারপরে এই যে নতুন এক্স আরটা পাইলাম, এইটার জন্য আবার যে ফাংশনের ভ্যালু পাবো, এখানে কিন্তু আমাদের আপডেট করার কোনো অপশন নাই, যেহেতু এটা আমাদের ব্র্যাকেটিং মেথড না, তো এখানে আমাদের আপডেটটা হবে শুধুমাত্র আমরা যে এক্স এর ভ্যালুটা পাচ্ছি সেটাই আপডেট হইতে থাকবে, অন্য কোনো ভ্যালু বা কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা এটাকে আপডেট করবো না। তো এই এক্স আর এর জন্য আমরা যে এই ফাংশনের পয়েন্টটা পাবো, এইটার উপর আবার ঢাল ড্র করব, এই ঢালটা আবার যেখানে এক্স অ্যাক্সিস কে মিট করবে এটা হয়ে যাবে আবার নতুন এক্স আর, আবার এইটার জন্য ফাংশনের প্রজেকশন পাবো, সেখানে আবার স্ট্রেট লাইন ড্র করবো। এভাবে কন্টিনিউয়াসলি আমরা, সরি স্ট্রেট লাইন না, স্লোপ ড্র করতে করতে যখন আমরা আসলে রুটের কাছাকাছি চলে আসবো তখন সেটাকে হচ্ছে আমরা আমাদের আনসার হিসাবে বলতে পারবো। কনফিউজিং হয়ে গেছে? না ম্যাম, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দেখাইলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। তো এখানে দেখো, সাপোজ আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে হচ্ছে e টু দি পাওয়ার -x ইকুয়ালস টু হচ্ছে z। তো এটা যদি আমাদের ফাংশন হয়, ইটারেশন মেথড অনুযায়ী আমাদের প্রথম কাজ কি হবে? x ইকুয়ালস টু, ফার্স্ট অফ অল x ইকুয়াল gx এ কনভার্ট। হ্যাঁ তাহলে x ইকুয়ালস টু gx আকারে এখানে যদি আমি সাজাই তাহলে আমার কি পাবো? x ইকুয়াল মাইনাস e টু দি পাওয়ার x x ইকুয়ালস টু, আমরা পাবো হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস e টু দি পাওয়ার -x। তো এটা হচ্ছে আমাদের এই যে x ইকুয়ালস টু gx আকারে আমাদের সাজাইতে হয় সেই রিপ্রেজেন্টেশনটা, যেখানে আমাদের gx টা হচ্ছে, এই যে এখানে আমাদের gx ফাংশনটা হচ্ছে -e টু দি পাওয়ার -x। তাহলে এখন ফিক্স পয়েন্ট ইটারেশন অনুযায়ী আমাদের কাজ হচ্ছে একটা ইনিশিয়াল পয়েন্ট গেস করা, যার মাধ্যমে আমরা আমাদের রুটের দিকে হচ্ছে যাইতে থাকবো। সেখানে যদি যে কোনো একটা ইনিশিয়াল গেস আমরা করি, এখানে মাইনাস কেন হবে? এক্স আরেক দিকে চলে গেলে তো এটা প্লাসই হবে। ও প্লাস ঠিক হবে, আছে ম্যাম। প্লাস হবে। তাহলে আমরা যে কোনো একটা ইনিশিয়াল গেস করো, ইনিশিয়াল গেসটা এমন ভাবে করবা যাতে ভ্যালুটা, আচ্ছা মানে নরমালি ইনিশিয়াল গেস গুলো হচ্ছে ধরো 0 1 এইগুলা ইউজ করে করা হয়, মানে ছোট ছোট ভ্যালু, খুব বেশি বড় ভ্যালু ধরা হয় না। তো এখানে যদি আমরা প্রথমে ইনিশিয়াল গেস, আমরা যদি ইনিশিয়াল গেসকে x নট ধরি, যে যেটা আমাদের ইনিশিয়াল একেবারে ফার্স্ট গেসটা করা হবে, এটা ধরো আমরা হচ্ছে 0 ধরলাম। তো যদি আমরা 0 ধরি তাহলে ইটারেশন 1 এ আমাদের x এর ভ্যালুটা কত হবে? প্রথম x এর বা প্রথম অ্যাপ্রক্সিমেটেড যে রুটটা সেটা x1 হবে। x1 সমান কত হবে? e টু দি পাওয়ার x নট, x নট আগের তার প্রিভিয়াস ভ্যালুটা ওখানে বসায় আমরা পরের ভ্যালুটা ক্যালকুলেট করতেছি। তাহলে e টু দি পাওয়ার 0 বা -0 সমান হচ্ছে কত? 1। তাহলে প্রথম ইটারেশনে আমরা আমাদের অ্যাপ্রক্সিমেটেড রুটটা পাইলাম হচ্ছে 1।
এর পরের ইটারেশনে গিয়ে যখন আমরা পরের ভ্যালু বের করব, আগেরটা ছিল x1, এখন বের করব হচ্ছে আমরা x2। তাহলে x2 বের করব কার মাধ্যমে? আমরা x1 এটার সাহায্যে। তাহলে x1 এর ভ্যালুটা আমরা এখন ওই gx ফাংশন যেটা ছিল সেখানে x1 এর ভ্যালু বসাবো। তো x1 এর ভ্যালু যেহেতু এখন 1, তাহলে e টু দি পাওয়ার -1 সমান আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের x2 এর ভ্যালু। এভাবে যখন কি ধরো দেখবা যে আমার দুইটা ইটারেশনের ভ্যালুগুলো হচ্ছে ম্যাচ হয়ে গেছে, তখন আমরা হচ্ছে বুঝতে পারবো যে হয়তো আমরা রুট পেয়ে গেছি। ঠিক আছে, তো এখানে দেখো এখানে করে দেওয়া আছে এটা। ম্যাম একটা কোয়েশ্চেন করবো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম অনেকদিন যাবত তোমার এক্স নিয়ে অনেক কাজ করছি, মানে অনেক খুব ম্যাথ করছি, এটার কাজটা কি ম্যাম? কোনটা? এইটা তো আমরা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেখতেছি। না ম্যাম, আমি বলতেছি ধরেন একটা তো স্পেসিফিক কাজ থাকে, মানে ইটি টু পাওয়ার এক্স এর অ্যাকচুয়ালি কি কাজ হয়, বা এটা রিয়েল ওয়ার্ল্ডে কাজ হয়। এক্সপোনেন্টের, আচ্ছা এগুলো তো হচ্ছে ধরো, হ্যাঁ e টু দি পাওয়ার x এগুলো তো হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার কমপ্লেক্সিটি যেগুলো আছে কিংবা ফাংশন কিভাবে গ্রো করতেছে সেগুলোর জন্য আমরা ইউজ করি না এক্সপোনেন্টটা। যেমন আমরা বলি যে একটা ফাংশন হচ্ছে এক্সপোনেনশিয়ালি গ্রো করতেছে, তার মানেটা কি? বলো। এক্সপোনেনশিয়ালি গ্রো করতেছে মানে আসলে অনেক বেশি বা অনেক হাই ভাবে সে গ্রো করতেছে, কোনো একটা লিমিট নাই, একটু পর পর মানে খুব লার্জ ডিফারেন্সে সে হচ্ছে গ্রো করতেছে। বুঝা গেছে? ওকে ম্যাম। মানে ধরো আমাদের অনেক কিছু যখন হচ্ছে যে কোনো একটা ফাংশন যদি গ্রো করে, এক্সপোনেন্ট নরমালি কি এরকম একটা ফাংশন হয় না, মানে অনেক হাই রাইজ করে সে, বা ভ্যালু গুলো অনেক বেশি করে বাড়তে থাকে। ঠিক আছে, আচ্ছা সো এখন আসো এখানে দেখো আমাদের ওই যে যেই ফাংশনটা আমরা দেখলাম সেটার জন্য দেখা গেছে যে আমরা 10টা ইটারেশনের পরেও আমাদের ভ্যালুগুলা যখন পাচ্ছি এক্স এর ভ্যালুগুলা বা রুটের অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলা, সেটা দেখা যাচ্ছে যে কনভার্জ করতেছে না। তো এখানে দেখো হয়তো আরো, হ্যাঁ বলো। কথা বলি ম্যাম, ওই যে আমাদের এই আপনি যে বুকটা পড়াচ্ছেন ওইটার নামটা কি বলা যাবে? হ্যাঁ বুকটা তো আমি দিয়ে দিছি ড্রাইভে, পাও নাই? ম্যাম আমি তো ক্লাসরুমে কোনোটাতে পাইতেছি না এটা। ক্লাসরুমে যে লিংকটা দিছি ড্রাইভ লিংক, এখানে তো ওপেন করলেই ফোল্ডারে ফার্স্টই তো হচ্ছে বইটা দেওয়া আছে। ম্যাম একটা ক্লাস পাইছি শুধু রেকর্ডিং এর। মনে হয় ম্যাডাম প্রথম যে ল্যাব গুলা ইয়ে করে না, ক্লাসরুম গুলো ওপেন করা হয়েছিল ওখানে ছিল, নতুনটাতে না না। না না, আমি তো ড্রাইভ লিংক আগেরটাই হচ্ছে আপডেট করছি। আচ্ছা ম্যাম আমি আরেকবার। হ্যাঁ দেখো আমি ওখানে আউটলাইন, প্রথমে হচ্ছে আউটলাইনার বই দেওয়া আছে, তারপরে হচ্ছে দুইটা সাব ফোল্ডার ওপেন করা আছে রেকর্ডিং এর জন্য, দুইটা না একটা ফোল্ডার রেকর্ডিং এর জন্য। ঠিক আছে, আচ্ছা সো দেখো এখানে ফিক্সড পয়েন্ট ইটারেশনে এসে দেখা গেছে আমরা যে প্রসেসটা হচ্ছে 2বার করলাম ওইটা 10 বারের পরেও হচ্ছে কনভার্জ করে নাই। ঠিক আছে, দুইটা ডেসিমাল প্লেস পর্যন্ত পরপর দুইটা ইটারেশনে কোথাও ম্যাচ করে নাই, তো আরো হয়তো 5টা বা 6টা স্টেপ করলে তারপরে গিয়ে মোস্ট প্রবাবলি হচ্ছে ভ্যালুগুলো ম্যাচ করতে পারে। তো এইভাবে আমরা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন নিয়ে কাজ করি। এখন ধরো তুমি কোনো একটা প্রবলেম সলভ করার সময় যদি দেখো যে ভ্যালুগুলা পরপর যে স্টেপ আছে স্টেপের ভ্যালুগুলো আসলে অনেক বেশি ডিফার করতেছে, ধরো একটা হচ্ছে 1, যেমন এই যে প্রিসিশনের কথা বলছিলাম, তারপরে আরেকটা হচ্ছে 100, তারপরে 2000, এরকম ধরো অনেক ভ্যালু পরপর যাচ্ছে। তো 3-4টা স্টেপে যখন এরকম দেখবা যে ভ্যালুগুলোর মধ্যে ডিফারেন্স আসলে অনেক বেশি, তখন আসলে বুঝে নিতে হবে যে হয়তো এই ভ্যালুগুলা রুটের দিকে কনভার্জ করবে না, কারণ অনেক মেথড আসলে এমন হয় যে মেথডগুলো ডাইভার্জেন্ট, রুটের দিকে কখনোই তারা কনভার্জ করে না। যেমন এখানে ওপেন মেথডের একটা পিকচার দেওয়া আছে, এই যে, তো এই যে এই ফিগারটা যদি আমরা দেখি, তো এইরকম একটা ফাংশনের ক্ষেত্রে আমরা ইনিশিয়াল গেস এমন ভাবে সিলেক্ট করছি যেই জন্য আমাদের হচ্ছে যে এক্স এর ভ্যালুগুলো আছে সেটা কনভার্জ করে রুটের দিকে আগাচ্ছে। কিন্তু এই ফাংশনটার ক্ষেত্রে চিন্তা করো, ইনিশিয়াল গেসটা আমি এখানে নেওয়ার পর আমরা যখন এখানে একটা স্লোপ ড্র করলাম, স্লোপের যে পরের প্রজেকশনটা আছে সেখানে ফাংশনের ভ্যালুটা হচ্ছে এখানে পাইছি। তো এখানে যখন আমরা একটা স্লোপ ড্র করতেছি সেটা ডাউনওয়ার্ডস স্লোপ হচ্ছে, এইদিকে কিন্তু আমাদের ফাংশন নাই, বা এদিকে কিন্তু ফাংশনের রুট আমাদের এক্সিস্ট করে না। তো এইভাবে যদি তুমি কন্টিনিউয়াস করতে থাকো, এই ভ্যালুগুলো ইউজ করে আরো 5টা 6টা ইটারেশন করলা, এইদিকেই তুমি ভ্যালুগুলো পাবা যেখানে তোমার ফাংশনও নাই রুটও নাই।
তো সেই ক্ষেত্রে আমরা ওই ভ্যালুগুলোকে বা ওই ফাংশনটাকে বলি হচ্ছে ডাইভারজেন্ট। ঠিক আছে, তো এরকম দেখা যায় অনেক ক্ষেত্রে হইতে পারে, প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রেই যে আমরা রুট পাচ্ছি এরকম কিন্তু হয়তো সবসময় হবে না। আর ওই যে যেটা বললাম, একটা ফাংশনের জন্য হয়তো 2-3 ধরনের রিপ্রেজেন্টেশন আমরা পাইতে পারি। যেমন এই যে আগের যে প্রবলেমটা ছিল সেটার জন্য আমরা 2 ধরনের রিপ্রেজেন্টেশন পাইছি। তো কোন রিপ্রেজেন্টেশনের জন্য আসলে প্রবলেমটা কনভার্জ করবে, কোনটার জন্য করবে না, এগুলো অনেক সময় দেখা যায় একটু কনফিউজিং হয়ে যায়। তো একটা মেথড আছে, এখানে যদি আমি দেখাই, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন রিপ্রেজেন্টেশন নিলে আমাদের ভ্যালুটা কনভার্জ করতে পারে আর কোনটার জন্য কনভার্জ করতে পারে না। তো এখানে দেখো, এখানে রুলটা হচ্ছে যে এই যে জি প্রাইম অফ এক্স, জি প্রাইম এক্স বলতে কি বোঝায়, যে জি এর ডেরিভেটিভ ফাংশন, তাই তো? ইয়েস ম্যাম। ডেরিভেটিভ ফাংশন। সো ডেরিভেটিভ জি এর যে ডেরিভেটিভ ফাংশনটা থাকবে, ডেরিভেটিভ ফাংশনে এক্স এর ভ্যালু বসায় ওইটার যে ম্যাগনিটিউডটা আছে বা অ্যাবসলিউট ভ্যালু, সেটা যদি 1 এর চেয়ে কম হয় তাহলে আমরা হচ্ছে মোটামুটি বুঝতে পারবো যে ফাংশনটা কনভার্জ করবে। আর যদি 1 এর চেয়ে ছোট না হয় তাহলে ফাংশনটা কনভার্জ করবে না। এখন এই ডেরিভেটিভ ফাংশনটা আমরা কই থেকে বের করব? এই যে এক্স আই প্লাস 1 সমান যে আমরা জি এক্স টা বের করছি, এই ফাংশন তো আমাদের কাছে জানা আছে। আর কোন এক্সটা আমরা আসলে ওই জি এক্স এ বসাবো, সেটা হচ্ছে আমরা এমন একটা এক্স নিব, এক্স মানে আমরা দুইটা হচ্ছে x1 আর x2, ধরো দুইটা x1 আর x2 ভ্যালু নিব, যাদের জন্য আমাদের এই ফাংশনের ভ্যালু হচ্ছে একটার জন্য পজিটিভ আর একটার জন্য নেগেটিভ। তারপরে ওদের মধ্যে এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালু নিয়ে যদি আমরা এই টেস্টটা করি এবং এটা যদি লেস দেন 1 হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফাংশনটা কনভার্জ করতেছে। ঠিক আছে, তো এটা তোমাদের আসলে এইভাবে হয়তো টেস্ট করতে গেলে, কারণ আমি যদি একটা কমপ্লেক্স ফাংশন দেই সেটা সলভ করার জন্য, ওইটা ডেরিভেটিভ বের করা হয়তো একটু কঠিন হয়ে যাইতে পারে। তো তোমাদের এরকম করে চেক করার দরকার নাই যে আমাদের কোনটা নিয়ে কনভার্জ করবে বা করবে না। যদি হচ্ছে সলভ করতে করতে দেখো যে ভ্যালুগুলো আসলে পরপর ভ্যালুগুলো অনেক বেশি ডিফার করতেছে একটা থেকে আরেকটা, বা তোমার কমতেছে না ডিফারেন্স গুলা, তখন আসলে ধরো তুমি কিন্তু একটা কমেন্ট লিখে দিবা যে মেবি এই রিপ্রেজেন্টেশনের জন্য আমি যে ইনিশিয়াল ভ্যালুটা সিলেক্ট করছি সেটার জন্য আমার এই ফাংশনটা হয়তো কনভার্জ করবে না। ঠিক আছে, তো যখনই যেহেতু আমি শুরুতেই বলছি যে সব মেথড দিয়ে সব প্রবলেম হয়তো সবসময় সলভ করা পসিবল হচ্ছে না বা এক্সাক্ট আনসার তুমি পাচ্ছ না, যখন পরীক্ষার ক্ষেত্রে বা যখন কোনো প্রবলেম এরকম সলভ করবা, যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ো, তাহলে যেটা করবা যে যতটুকু করছো এইটুকু পর্যন্ত করে তারপরে সিম্পলি তুমি একটা কমেন্ট লিখে দিলা যে তোমার কি ধারণা যে কেন হচ্ছে না বা কি করলে হয়তো এটা ইমপ্রুভ হইতে পারে, 1-2 লাইন লিখে দিলেই, যাতে আমি বুঝতে পারি যে তুমি করছো বা বুঝে করছো এরকম কিছু একটা। ঠিক আছে, যে ধারণা আছে এটা যাতে বোঝা যায়। জি ম্যাম। তো এটা হচ্ছে গেল আমাদের ওপেন মেথড, যেখানে আমরা একটা পয়েন্ট গেস করে কাজ করি, তার আন্ডারে একটা টেকনিক। এরপরে হচ্ছে আরো 2টা মেথড আছে, একটা হচ্ছে নিউটন র্যাফসন মেথড আর একটা হচ্ছে সিকেন্ট মেথড। তো নিউটন র্যাফসন মেথডে যেটা করা হয়, নিউটন র্যাফসন মেথডে দেখো, আমি দেখাইতেছি। এই যে নিউটন র্যাফসন মেথডে আমাদের যখন একটা ফাংশন দেওয়া থাকে, এটা ধরো ফাংশন, আমরা যে কোনো একটা ইনিশিয়াল পয়েন্ট গেস করলাম, ধরো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল গেস x0, এই x0 এর এগেইনস্টে আমরা একটা ফাংশনের প্রজেকশন পাবো। তো আমরা কি করি, আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল থেকে আমরা হচ্ছে নিউটন র্যাফসন মেথডের যে ইকুয়েশনটা আছে বা ফর্মুলাটা আছে সেটা বের করার চেষ্টা করি। তো এখানে আমরা যদি এই পয়েন্টগুলোকে ইউজ করে একটা, সরি এটা এখানে হবে না, আমরা যদি এই পয়েন্টগুলোকে ইউজ করে একটা ট্রায়াঙ্গেল, এই যে এই পয়েন্টটাতে আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা স্লোপ ড্র করব। এখান থেকে আমরা একটা ট্রায়াঙ্গেল পাবো, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, তাহলে tan থিটা সমান আমরা কি লিখতে পারি? tan লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমাদের এটা যেহেতু x0, এটা যদি আমাদের ফাংশন অফ, আচ্ছা এটা ধরি x, ধরো এটা হচ্ছে x, তাহলে এটা নিশ্চয়ই ফাংশন অফ x হবে। আর এই যে পয়েন্টটা পরের যে এই যে এখানে যে আমরা স্লোপটা ড্র করলাম, এক্সটেন্ডেড স্লোপটা যদি এখানে আমাদের আরেকটা পয়েন্টে মিট করে, ধরো এটা হচ্ছে xi মানে ইনিশিয়াল কেস, আর এটা হচ্ছে ধরো ওই xi ইউজ করে পরের x এর ভ্যালু যেটা আমরা বের করতেছি, এটা যদি হয় xi + 1,
তাহলে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আমাদের লম্ব কতটুকু হবে আর ভূমি কতটুকু হবে? ম্যাম লম্ব তো এক সাইড থেকে এফএক্স আর ভূমি তো এক্স এতটুকু, তাই তো? তাহলে আমাদের লম্বটা হচ্ছে ফাংশন অফ এক্স, তার মানে এই যে এতটুকু যে ডিসটেন্সটা এখান থেকে এই 0 পর্যন্ত, তাই তো? তাহলে এখান থেকে এতটুকু মাইনাস করলে তো আমার হয়ে যাবে এই পয়েন্টটা, তো এই পয়েন্টটা তো 0, তো এটা -0 করা আর না করা হচ্ছে একই জিনিস। তাহলে এটা হচ্ছে ফাংশন অফ এক্স আই ডিভাইডেড বাই ভূমির পোর্শন। তো ভূমির পোর্শন কি? এই যে 0 থেকে আমাদের এক্স আই পর্যন্ত এই যে পোর্শনটু, সেখান থেকে যদি আমি এই 0 থেকে এতটুকু মাইনাস করি তাহলে তো আমি মাঝখানের পোর্শনটা পেয়ে যাব। ইয়েস ম্যাম। তাহলে কত হবে সেটা? এক্স আই এটা হবে এক্স আই মাইনাস মাইনাস এক্স আই প্লাস 1, তাই তো? এক্স আই মাইনাস এক্স আই প্লাস 1। এখন tan থিটাকে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি, ঢাল ঢাল সমান tan থিটা, ঢাল সমান dy বাই dx, আবার এটাকে আমরা লিখতে পারি f প্রাইমও লিখতে পারি, f প্রাইম অফ x, অনেক ভাবে লেখা যায়। তো আপাতত আমরা হচ্ছে এখানে f প্রাইম অফ x দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে? যেহেতু আমাদের কাছে একটা ফাংশন দেওয়া থাকে, ওই ফাংশনের ডেরিভেটিভ আমরা লিখতেছি হচ্ছে f প্রাইম অফ x। f প্রাইম অফ x সমান আমাদের হবে হচ্ছে কত? এই যে f অফ x i নিচে হবে হচ্ছে xi মাইনাস xi প্লাস 1। তো এখানে আমরা আসলে রুট কোনটা, অ্যাপ্রক্সিমেটেড রুট আমাদের এই যে আমরা xi কে ইউজ করে বের করতেছি xi প্লাস 1। তাহলে আমরা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন করছি হচ্ছে i প্লাস 1টা, তার মানে i প্লাস 1 বের করব। তো xi প্লাস 1 কে আমরা লেফটে রেখে বাকি সবকিছুকে রাইটে নিয়ে গেলেই যে ফরমেশনটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের রুট বের করার জন্য ফর্মুলা। তো এখানে কি হবে? এইটাকে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা পাবো হচ্ছে xi মাইনাস ফাংশন অফ xi ডিভাইডেড বাই হবে এই যে ফাংশনটা xi এর তার ডেরিভেটিভ ফাংশন, ঠিক আছে? তো এটা ইউজ করে আমরা হচ্ছে এই মেথডটাকে বলে নিউটন র্যাফসন মেথড। নিউটন র্যাফসন মেথডের মাধ্যমে আমরা হচ্ছে প্রবলেম সলভ করব, ঠিক আছে? এই যে দেখেন, তো প্রিভিয়াস যে এক্সাম্পলটা ছিল, প্রিভিয়াস এক্সাম্পলটাই আমি যদি দেখাই, প্রিভিয়াস এক্সাম্পলের মধ্যে আমাদের কাছে ছিল হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x সমান হচ্ছে f অফ x। তাহলে আমরা যেহেতু জানি আমাদের xi প্লাস 1 বা অ্যাপ্রক্সিমেট রুট, আচ্ছা এখানে কিন্তু আমরা আর লিখি না, আমরা যেহেতু হচ্ছে এখানে i এর ভ্যালুগুলো ইউজ করতেছি, ইটারেশনের ভ্যালু, এজন্য আমরা প্রত্যেকটা জায়গায় i আর i প্লাস 1 ইউজ করতেছি। তাহলে আমরা হচ্ছে ট্র্যাক রাখতে পারবো যে ইটারেশনের ভ্যালুগুলো বা আগের কোনটা। আমি যদি এখানে আর লিখি তাহলে 1 নাম্বার ইটারেশনেও আমার এটা xr হবে, 2 নাম্বারেও xr হবে, 3 নাম্বারে xr। তো আগের ভ্যালু প্রিভিয়াস কোনটা আর কারেন্ট ভ্যালু কোনটা এটা ডিটেক্ট করা হয়তো একটু টাফ হয়ে যাবে। তো xi সমান হচ্ছে আমাদের xi প্লাস 1 ইকুয়ালস টু xi মাইনাস ফাংশন অফ xi ডিভাইডেড বাই ফাংশনের ডেরিভেটিভ, xi ফাংশনের ডেরিভেটিভ। তো এখন আসো, আমাদের যেহেতু এই দুইটা ফিক্সড, আমাদের এটা ডেরিভেটিভ ফাংশন আমরা বের করে ফেলতে পারি আগে। তাহলে f প্রাইম অফ x কি হবে এই ফাংশনের জন্য? ex এর মাইনাস ax মাইনাস আসবে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x হয়ে যাবে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। আর মাইনাস x কি হবে? মাইনাস x হবে 1। মাইনাস 1 হবে, তাই তো? ঠিক আছে, তো এটা গেল আমাদের ডেরিভেটিভ ফাংশন। তাহলে এখন সিম্পলি আমি প্রত্যেকটা ইটারেশনে আমি যদি একটা x আর i গেস করি, একটা xi গেস করো, ধরো এর আগে xi মানে তো হচ্ছে x0। ইনিশিয়ালি আমরা এর আগে 0 ধরছিলাম, তো এখনো হচ্ছে আমরা 0 ধরতে পারি। তো এই ক্ষেত্রে দেখো, যেহেতু আমার নিচেও একটা ফাংশন আছে ডিভিশনের নিচে, যেটাকে আমরা ডিনোমিনেটর বলতেছি, তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমি এমন কোনো ভ্যালু নিশ্চয়ই গেস করবো না যার জন্য আমার এটা অসংজ্ঞায়িত বা ডিভিশন বাই 0 হবে। তো এটা একটু খেয়াল রাখা লাগবে। সেখানে আমাদের x0 সমান 0 ধরলে প্রবলেম নাই। তো ইনিশিয়াল কেস x0 সমান 0 ধরে আমি যদি প্রথম ইটারেশন করি তাহলে কি হবে? ফার্স্ট ভ্যালুটা বের হবে হচ্ছে x1 সমান হবে হচ্ছে x0, এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই যদি করি, x0 মাইনাস ফাংশন অফ x0, তাহলে ফাংশন অফ x0 এখন বলো কত হবে? এই যে এটা আমাদের ফাংশন e টু দি পাওয়ার মাইনাস 0, তাই তো? ডিভাইডেড বাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0 মাইনাস 1। তাহলে টোটাল কি আসতেছে? x0 এর ভ্যালু হচ্ছে 0,
মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0 ভ্যালু 1, মাইনাস 0 করলে ওটাই আসবে, আর নিচে হচ্ছে -1 -1, তার মানে হাফ, তাই তো? Yes, sir. 0.5। এই যে 0.5 পাইলাম, এই 0.5টা সমান হচ্ছে আমার ফার্স্ট অ্যাপ্রক্সিমেটেড যে রুটটা আছে সেটা। তারপরে এটারই ইউজ করে আমরা এটাকে আবার সেকেন্ড টাইম অ্যাপ্রক্সিমেট করবো, থার্ড টাইম করবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের ভ্যালুগুলো ম্যাচ করে। তো বইয়ে যেহেতু এই এক্সাম্পলটা দেওয়া আছে, দেখো প্রিভিয়াসলি আমরা যখন ওই প্রবলেমটার ক্ষেত্রে ইটারেটিভ মেথড ইউজ করছিলাম, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা 10টা স্টেপ করার পরেও আমাদের কিন্তু শুধুমাত্র একটা ভ্যালু, এই যে 7 নম্বর স্টেপে এসে শুধুমাত্র ডেসিমালের পরে একটা ভ্যালু ম্যাচ করছে, 2টা ভ্যালু কিন্তু 10 নম্বরে ম্যাচ করে নাই। তো এখন আসলে কি হইতে পারে, এখানে অরিজিনাল রুট দেখো, অরিজিনাল রুট হচ্ছে 0.56714, তাই আমরা যদি 4টা চিন্তা করি তাহলে 0.5671, যার মধ্যে শুধুমাত্র 2টা আমরা পাইছি 10 নম্বর ইটারেশনের পরে। কিন্তু যখন আমরা এই এক্সাক্ট প্রবলেমটার জন্য নিউটন র্যাফসন মেথড ইউজ করব, তখন দেখো নিউটন র্যাফসন মেথডের জন্য আমরা কি পাইছি, এটা না, এই যে এখানে দেখো ওই নিউটন র্যাফসন মেথড ইউজ করে সেম প্রবলেমটা যখন আমরা সলভ করছি, তখন 4 নাম্বার স্টেপে এসেই আমরা হচ্ছে আগের ইটারেশনের সাথে কয়টা ভ্যালু ম্যাচ করে গেছে দেখো, 0.567143, 1 2 3 4 5 6টা ডেসিমেলের পরে 6টা ডিজিট এক্স্যাক্টলি ম্যাচ করছে শুধুমাত্র 4টা স্টেপ করার পরেই। আর ওই ইটারেটিভ যে প্রথম মেথডটা আমরা দেখছিলাম, সেখানে 10টা স্টেপ করার পরে শুধুমাত্র ডেসিমেলের পরে একটা ডিজিট যেটা হচ্ছে 0.5 সেটা ম্যাচ করছে। তাহলে কতটুকু এফিশিয়েন্ট বা কতটুকু ফাস্ট এই মেথডটা দেখতেছো, বোঝা যায়? হ্যাঁ ম্যাম, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে গেল আমাদের নিউটন র্যাফসন মেথড। আরেকটা মেথড আছে, সেটা আজকে দেখাচ্ছি না, আমার হচ্ছে একটু পরে আসলে একটা পরীক্ষাও শুরু হয়ে যাবে, এটা দেখাতে গেলে হয়তো আরেকটু বেশি টাইম লেগে যাবে। তো মোটামুটি আমরা হচ্ছে আজকে পর্যন্ত কয়টা মেথড দেখলাম রুট ফাইন্ডিং এর জন্য? 4টা মেথড দেখছি, যার মধ্যে 2টা হচ্ছে আমাদের ব্র্যাকেটিং আর 2টা হচ্ছে ওপেন মেথড। তো প্রথম 2টা ব্র্যাকেটিং এর জন্য আমাদের ইনিশিয়াল গেস করা লাগতো 2টা, যেটার জন্য একটা ভ্যালু পজিটিভ আর একটা ভ্যালু নেগেটিভ হওয়া লাগতো ফাংশনে। আর পরের 2টা ভ্যালু আমরা দেখছি শুধুমাত্র একটা ইনিশিয়াল গেস করেই আমরা হচ্ছে আমাদের ফাংশনের যে রুটটা আছে সেটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারি। ঠিক আছে, সো এরপরে যে মেথডটা আছে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেব, তোমরা চাইলে দেখে রাখতে পারো। এটা হচ্ছে সিকেন্ড মেথড। সিকেন্ড মেথড অনেকটা হচ্ছে ফলস পজিশনের মতোই কাজ করে, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে আমাদের এখানে ফলস পজিশনের মতো ব্র্যাকেট করে রাখা লাগে না। সো মোটামুটি এইটুকু পর্যন্ত আমাদের হচ্ছে রুট ফাইন্ডিং গেল। এই প্রসেসটা বাদ দিয়ে বাকি যা কিছু আছে সবকিছু দেখাইলাম। এগুলা হচ্ছে তোমরা একটু দেখে রাখো এই উইকে। তো নেক্সট উইকে আমরা এই টপিকটা শেষ করে ফেললে আমি না হয় তোমাদেরকে এর মধ্যে থেকে যে কোনো একটা টাস্ক দিয়ে দিলাম, সেটা তোমরা সলভ করতে থাকবে। শরীফ, জি ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, ইমাদ, ইয়েস ম্যাম। বুঝা যাইতেছে? জি। অল্প না বেশি? ঠিক আছে। ঠিক আছে। তালহা, তাই ও ঘুমায় গেছে। আচ্ছা ঠিক আছে, তো তোমরা মোটামুটি হচ্ছে দেখো, এগুলা দেখলে নিজেরা হয়তো আরেকবার দেখে যখন নিজেদের হাতে সলভ করতে থাকবা তখন হয়তো আরেকটু বেশি ক্লিয়ার হবে। ম্যাম প্রবলেম হচ্ছে এটা যে এগুলো তো আমরা আগে করছি ঠিক আছে, কিন্তু এরকম যে ব্রিফলি যে মানে এতটুকু ডিপে যে এরকম চিন্তা করা হয় না কখনো, নর্মাল যে এই যে আপনি যে প্রসেসগুলো দেখাচ্ছেন আমাদেরকে, হ্যাঁ, এগুলা দিয়ে যে করা যায় এগুলা তো চিন্তা করা হয় নাই মানে এগুলো তো নরমালি। আমরা করছি ঠিক আছে, নর্মালি এরকম একটা ফাংশন ধরে এটা ফাংশন অফ এক্স ধরে অঙ্ক ম্যাথ করে অন্য একটা ম্যাথ সলভ করে দিয়েছি, কিন্তু এটার ভিতরে যে অনেকগুলা প্রসেস আছে ওগুলো তো আর চিন্তা এগুলা করা হয় না। চিন্তা করা হয়নি, হ্যাঁ ওইটাই। তো এগুলো আমরা আসলে গিয়ে নতুন নতুন জিনিস শিখতে থাকি। তো এগুলা ধরো তোমরা দেখো, এখন হয়তো একটু কঠিন লাগতেছে যখন আমি দেখাচ্ছি, তো ওই যে যেটা বললাম, নিজেরা যখন একটা ছোট একটা প্রবলেম নিয়ে ওই স্টেপ বাই স্টেপ সলভ করতে যাবা তখন হয়তো পুরো ক্লিয়ার হবা। যতক্ষণ না পর্যন্ত আছে আসলে নিজে হাতে কলমে করবা ততক্ষণ হয়তো একটু হার্ড থাকবে।